সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, রাত পোহালেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনটি হচ্ছে। মেয়র পদে ইতিমধ্যেই আপনারা জানেন যে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে মোট প্রার্থী এবার 150-র বেশি। প্রচারণা এখন শেষ হয়ে গেছে, অপেক্ষা শুধু ভোট গ্রহণের। আমরা নির্বাচনের পরিস্থিতি আর ভোটের চিত্র এগুলো নিয়ে আলাপ করব এবং স্থানীয় সরকার ব্যবস্থায় এই সব নির্বাচনের মাধ্যমে তৃণমূলের উন্নয়ন, সেখানকার গণতন্ত্রায়ন ভাবনা সম্পর্কেও কথা বলবো। 15 ফেব্রুয়ারি এই নতুন কমিশন দায়িত্ব নেবার পরে তারা এই নির্বাচনটি কিভাবে নিচ্ছে এবং তাদের প্রস্তুতি কেমন, এই নির্বাচনের যারা প্রতিদ্বন্দ্বী প্রধান যে প্রার্থীরা আছেন তাদের কি আচরণ এবং কি ইশতেহার, এবং এই নির্বাচন সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশের উপরে কি প্রভাব ফেলবে, সেই বিষয় নিয়ে বিশ্লেষণ পাওয়ার চেষ্টা করব আমাদের আমন্ত্রিত দুই অতিথির কাছ থেকে। শুরুতেই পরিচিত হব, রয়েছেন শারমিন মুর্শিদ, নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির নির্বাহী প্রধান, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, স্বাগত আপনাকে। সোহরাব ভাই, আপনি নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন রাতেই, তো আপনার কি আপনার নজর কোন দিকে থাকবে এই নির্বাচন পর্যবেক্ষণ? না, আমার নজর তো না, পুরো দেশবাসীর নজর কিন্তু এখন কুমিল্লা সিটি কর্পোরেশনের উপর। এ কারণে প্রথমত এই নতুন যে নির্বাচন কমিশনার, নতুন যে নির্বাচন কমিশন কে এম নুরুল হুদার নেতৃত্বে, সেই কমিশনের একটি বলা যায় যে প্রথম বড় ধরনের পরীক্ষা। এর আগে উপজেলা পর্যায়ে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে যেখানে আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বড় ধরনের গোলযোগ বা অভিযোগ আসেনি। তো সবাই ভাবছে যে এই প্রথম বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিটি কর্পোরেশন নির্বাচনে এখানেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তার সততা, তার সক্ষমতা প্রমাণিত হবে। আর সেদিক থেকে তো পুরো দেশবাসীর এবং দেশের একজন নাগরিক হিসেবে আমারও নজর সেদিকে। এবং নির্বাচন সুষ্ঠু, সব নির্বাচনের সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ পরিবেশ যেটি, সেটা হচ্ছে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যে ভোট দিয়ে আবার তার বাসায় বা তার অবস্থানে ফিরে আসতে পারবেন, এটি হচ্ছে চাওয়া। সেখানে এবং অন্যান্য নির্বাচনের মতো সেখানেও আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রার্থী ধরে নেওয়া হয় যে তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং বিএনপির যিনি প্রার্থী তিনি 5 বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনিও কিন্তু পৌরসভা থাকাকালে ভারপ্রাপ্ত পৌরসভার প্রধান ছিলেন, আবার কাউন্সিলর হিসেবে গত 5 বছর দায়িত্ব পালন করেছেন। সুতরাং কারো অভিজ্ঞতা, কেউ অনভিজ্ঞ নন এবং অপরিচিত নন। আর দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে, সেখানে দলের প্রভাব, দলের পরিচিতি, দলের জনপ্রিয়তা, সেটি কাজে লাগাতে চেষ্টা করবে। এবং নির্বাচন ভোট অনুষ্ঠানের আগ পর্যন্ত উভয় দলের পক্ষ থেকে যে সব খুব গুরুতর অভিযোগ আসেনি, যে সন্ত্রাস, আক্রমণ, কিছু কিছু প্রশাসনিক পদক্ষেপের কথা বলা হয়েছে। একটি অভিযোগে আসছে বিএনপি থেকে, বলা হচ্ছে বাইরের বহিরাগতরা এসে যাতে ভোট না দিতে পারে সেভাবে সতর্ক। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সেখানে জামাত সমর্থক এরকম অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, যে যারা পোলিং অফিসার হিসেবে অথবা পোলিং এজেন্ট হিসেবে যারা ভোটে কারচুপি বা প্রভাবিত করতে পারে। তাই এই ব্যাপারে নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আশা করি যে তারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং ভোটারদের ভোট প্রয়োগের নিশ্চয়তা দেবেন, এটাই চাওয়া। শারমিন মুর্শিদ, আপনি হয়তো যাচ্ছেন না, কিন্তু আপনার সংগঠন থেকে পাঠাচ্ছেন আপনার পর্যবেক্ষণ করার জন্য। আপনি এই নির্বাচনের দিকে যখন পর্যবেক্ষণের জন্য লোক পাঠিয়েছেন, তখন কি দিক নির্দেশনা আপনি তাদের দিয়েছেন, কি বলেছেন? দেখুন, আমাদের তো একটা স্ট্যান্ডার্ড দৃষ্টি হয়ে গেছে এটা দেখার ব্যাপারে। তো অবশ্যই আমরা পরিবেশগুলো দেখি, প্রার্থীগুলোকে বোঝার চেষ্টা করি কারা এসছে, আমাদের কতগুলো ইন্ডিকেটরস আছে, সেগুলো দিকে আমরা নজর রাখি। অন্তরায়গুলো কোথায় ঘটে, বাধাগ্রস্ত হয় ভোটাররা কোন কোন ক্ষেত্রে, কি অবস্থায়, সেগুলো এতগুলো বছর ধরে দেখতে দেখতে আমাদের একটা ধারণাও হয়ে গেছে, আমাদের একটা ম্যাট্রিক্সও হয়ে গেছে। তো যেটা আমরা বোঝার চেষ্টা করি যে ভোটারদের অংশগ্রহণটা
অবাধ হচ্ছে কিনা এবং না হলে কোন কোন জায়গা থেকে বাধাগুলো আসছে, এবারও আমরা তা দেখব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের প্রার্থীদের আচরণটা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। তো এবার যেটা সোহরাব একটু ইঙ্গিত করলেন, এবার যে প্রধান প্রার্থী দুজন যারা আছেন মেয়েরা, তাদের বিরুদ্ধে তেমন কোনো সমালোচনা আসছে না, বরং ইতিবাচক কথাবার্তাই শোনা যাচ্ছে যে তাদের মানসিকতা, তাদের কথাবার্তা যথেষ্ট শালীন এবং ভদ্র, এবং তাদের ব্যবহারগুলো তারা সেরকম রাখছেন। কেউ কেউ এটা প্রশ্ন করছেন তাহলে কি এটা নারায়ণগঞ্জের মতো একটা নির্বাচন হতে যাচ্ছে কিনা। তো ওটা বলার জন্য এখনো সময় আসেনি, তবে এগুলো সবটুকুই শুভ যদি আমরা দেখি যে মেয়েরা প্রার্থীরা এরকম আচরণ করছেন, তার এটা একটা ভালো উপমা তৈরি। নারায়ণগঞ্জ ইলেকশনের সময় আমরা কাউন্সিলর প্রার্থীদের সম্পর্কে আমি ওই জায়গাটায় আসতে ধারণা পাইনি, এবারও একই ওই জায়গাটায় আমি আসতে চাইছিলাম যে এটা হচ্ছে মেয়রদের বিষয়। আর কাউন্সিলরদের বিষয় যেটা আপনি রাইটলি উত্থাপন করলেন, সেটা হলো যে নারায়ণগঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছি যে কাউন্সিলরদের মান অত্যন্ত নিচু ছিল, শিক্ষার দিক থেকে, ভাষার দিক থেকে, আচরণের দিক থেকে, এমনকি নির্বাচনী নিয়মকানুন মানার দিক থেকে, এবং অপরাধ রেকর্ডের দিক থেকে। এবং আরো একটা বিষয় যে ওরা প্রত্যেকেই 80% ঊর্ধ্ব, আমার যতটুকু মনে পড়ে, ছিল তারা কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত। তো তারপরে যেটা আপনি বললেন সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হচ্ছে অপরাধী হওয়ার অভিযোগ তাদের সকলের বিরুদ্ধে, একটা বিশাল অঙ্কের বিরুদ্ধে ছিল। ওটা কিন্তু ভালো, আমাদের নির্বাচনী সংস্কৃতির জন্য ভালো নয়। এবারও যেটা ঘটতে যাচ্ছে কুমিল্লাতে, আমরা একটা সিমিলার জিনিস দেখতে পাচ্ছি, প্রায় ও ধরনের একটা বিষয় আমরা দেখতে যাচ্ছি যে আমাদের কমিশনার যারা প্রার্থী হয়েছেন তারা ইতিমধ্যে টাকা ভীষণভাবে ছড়াছড়ি করছে। এমনকি লোকাল মানুষের মুখে আমরা এরকম মন্তব্য শুনেছি, আমাদের যারা লোকাল পার্টনার্স আছে, যে কুমিল্লার আকাশে বাতাসে এখন টাকা ছড়িয়ে বেড়াচ্ছে, শুধু হাত বাড়ালেই পাওয়া যায় আর কি। এবং একটি ঘটনা তো একজন মারাও গেছেন, হ্যাঁ, এবং টাকা ভাগাভাগি নিয়ে, এবং সে একটু প্রবীণ ব্যক্তি যাকে এভাবে মারা হয়েছে। তো এই যে কালচারটা, প্রশ্নটা কি, আমরা এখন যে প্রাক্কালে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয় না আমি সেই বিবেচনার ভেতরে থাকতে চাইছি যেখানে আমি বলবো যে এই নির্বাচনটি কেমন হলো গত নির্বাচনের তুলনায়। আমরা এখন সেই জায়গাটিতে নেই। আমরা দেখতে চাইছি আমার নির্বাচনী কালচারটা এগোচ্ছে নাকি এক জায়গায় স্থবির হয়ে দাঁড়িয়ে আছে নাকি পিছোচ্ছে। তো সেই জায়গাটায় আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে একদিক দিয়ে যেমন নারায়ণগঞ্জকে আমরা প্রশংসা করছি, অন্য দিক দিয়ে আমাদের ঘাটতিগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। এবং এবার আমি যেটা বলতে চাই যে সত্যি নির্বাচন কমিশনের জন্য এটা হয়তো নারায়ণগঞ্জকে ব্যতিক্রমী দৃষ্টান্ত বলা যায়। নারায়ণগঞ্জকে আমি অন্যভাবে ব্যাখ্যা করি। আমি মনে করি নারায়ণগঞ্জ ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা আকস্মিক। নারায়ণগঞ্জ আকস্মিক, এই কথাটা বলার পরে তারপরে বলতে হবে যে এই যে কমিশনাররা যে আচরণ করেছে সেটা আকস্মিক ছিল না, সেটা একটা সংস্কৃতি, একটা অপসংস্কৃতির ধারায় চলেছে। তারপরেও নারায়ণগঞ্জকে আমরা প্রশংসা করেছি, কারণ সার্বিক অর্থে ইট ওয়াজ এ ভেরি গুড ইলেকশন। ওই ইলেকশনের মানটাও যদি আমরা ধরে রাখতে পারি জাতীয় পর্যায়ে, তাহলে তো আমরা বলবো যে এটা একটা বিশাল একটা অর্জন ঘটলো। তো এখন আমি শুধু এইটুকু বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই, নির্বাচন কমিশন কোনটার দিকে তাকিয়ে আছে আমি সেটা দেখতে চাই। নির্বাচন কমিশন কিসের উপরে নজর দিচ্ছে, তার নজরগুলো কোথায়? সে ত্রুটিগুলো দেখছে নাকি সে বারবার নিজেকে বলছে বাহ আমরা কি চমৎকার কাজ করছি? এটাই হচ্ছে বিষয়। ইলেকশন কমিশন, এখন নতুন ইলেকশন কমিশনার বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার গণতন্ত্রের যাত্রা শুরু হবে। মানে উনি বেশ আশাবাদী, সিরিয়াসলি ইলেকশনটা পৌরোহিত্য করবে বলে নির্বাচন কমিশন একটা রিজলভ নিয়েছে বলে তাদের কথাবার্তায় প্রকাশ পাচ্ছে। বিএনপির সঙ্গে তারা বৈঠকও করেছে, বিএনপি একজন প্রতিনিধির সঙ্গে, কয়েকজনের সঙ্গে, সেখান থেকে একটা ইতিবাচক কমেন্টও তারা করেছেন, সিএসি কে সজ্জন ব্যক্তি বলেছেন। কিন্তু প্রিভিয়াস কমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, নারায়ণগঞ্জকে বাদ দিয়ে অন্য যত 5ই জানুয়ারির পর অন্য যত স্থানীয় পর্যায়ে নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন একটা জোড়াতালি মার্কা একটা নির্বাচন, এবং এখানে কিভাবে ভোট হয়েছে, কিভাবে জিতেছে, কিভাবে রেজাল্ট এসেছে, তারপরেও ইলেকশন কমিশন সবসময় বলেছে যে ভালো ভোট হয়েছে, সুষ্ঠু ভোট হয়েছে। এক ধরনের হাল ছেড়ে দেওয়ার মতো অ্যাটিটিউড তাদের। না, আগের নির্বাচন কমিশন থেকে এই বর্তমান নির্বাচন কমিশন একটা পার্থক্য আমি দৃশ্যত মনে হচ্ছে, সেটা হচ্ছে এরা সমস্যাটা অনুধাবন করছেন
যে একটি ভালো নির্বাচন করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হলে কি করণীয়, এটি তারা এই খুব অল্প সময়ে কতটা করতে পেরেছেন সেটা আমরা বুঝবো। আর যেটি তাদের কথাবার্তায় মনে হচ্ছে যে আমরা একটি ভালো নির্বাচন করতে চাই, কিন্তু খুব বেশি নির্বাচন তো তারা করেনি, একটি দুটি পৌরসভা উপজেলা ছাড়া উপজেলা নির্বাচন করেছে, আর উপনির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা তেমন ছিল না। কিন্তু একটি হচ্ছে যে আমি যে 3 নির্বাচন কমিশনার সেখানে গিয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না, প্রার্থীদের সঙ্গে মত বিনিময় হয়েছিল। শারমিন আপা যেটা বললেন যে কমিশনার কাউন্সিলরদের মধ্যে অনেক সন্ত্রাসের অভিযোগ আছে, অপরাধের অভিযোগ আছে, ঋণ খেলাপি বা ব্যবসায়ী আছে, আবার এর ব্যতিক্রমও আছে। কুমিল্লায় একজন কাউন্সিলর প্রার্থীর পরিচয় হলো তিনি 35 বছর ধরে কাউন্সিলর, মানে কোনো বিরতিহীন। আরেকজন আছে 16 বছর, 22 বছর। তো এরা কিন্তু এক ধরনের যে তারা জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি। তো এই ধরনের প্রার্থী যত বেশি হবে তত কিন্তু নির্বাচন গুণগত মান বাড়বে। আর আরেকটি হচ্ছে 2 প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি, বিশেষ করে ক্ষমতাসীন দল। আর যেটি আপনি যে বললেন যে গত নির্বাচন কমিশনের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তাতে একটি প্রতিমান হয়েছে যে ভোট দরকার কি দরকার নয় নির্বাচনে। কিন্তু এবার মনে হচ্ছে যে আওয়ামী লীগের তৎপরতায়, বিশেষ করে ক্ষমতাসীন দল এবং বিএনপিরও কেন্দ্রীয় নেতারা সেখানে যেভাবে গিয়েছে নারায়ণগঞ্জের মতোই, এবং তারা ভোট পাওয়ার জন্য, অর্থাৎ ভোট দিয়ে জিততে হবে, এই মানসিকতা লক্ষ্য করা গেছে। এখন ভোটের দিন কি হয় সেটা আমরা জানি না, তবে এটি ইতিবাচক। এবং নির্বাচন কমিশন বা সেখানে রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বে নিয়োজিত, প্রশাসন দায়িত্বে, তারাও একটি ভালো নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন সেটি কতটা বাস্তবায়ন করতে পারবেন, আবার ভয় হচ্ছে যে ভোটের দিন কি হয়। আবার আমরা যেসব বিগত অনেকগুলো নিকট অতীতে অনেকগুলো নির্বাচনে দেখেছি যে দৃশ্যত কেন্দ্রের বাইরে এক ধরনের পরিবেশ, যেটা সুষ্ঠু বলা যায়, কিন্তু ভেতরের পরিবেশ সেটি তার প্রতিফলন দেখা যায়নি। এই কেন্দ্রের বাইরে এবং ভেতরে এই দুটোই কিন্তু সুষ্ঠু, এবং দুটোর ব্যাপারেই কিন্তু সতর্ক থাকতে হবে নির্বাচন কমিশন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। আরেকটি বিষয় যে পোলিং এজেন্ট, যেটি যেসব নির্বাচনে অনিয়ম বিচ্যুতি বেশি ক্ষেত্রে হয়েছে, সেখানে পোলিং এজেন্ট, বেশিরভাগ প্রার্থীর পোলিং এজেন্ট ছিল না। একজন মানে যিনি জয়ী হয়েছেন তার বাইরে কারো আমরা পোলিং এজেন্ট অনেক জায়গায় দেখা যায়নি। তো এই আজকে যে ভোট হবে সেখানে এরকম কিছু ঘটবে না বলেই আশা করি। আপনি ওই আচ্ছা, হ্যাঁ, কাউন্সিলর প্রার্থীদের সম্পর্কে আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে সোহরাব অত্যন্ত একটা ইতিবাচক একটি সুন্দর আশা ব্যাখ্যা করেছে, তো সেটা তো আমরা নিশ্চয়ই মনের মধ্যে আমরা সবাই সেটা রাখতে চাই, আমরা সবাই সেটা বিশ্বাস করতে চাই। আমি মনে করি প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের উপরে মন্তব্য করার সময় আসেনি। তারা মুখে কি বলছেন, আমরা মুখে অনেক সুন্দর কথা বলি, এবং বিগত নির্বাচন কমিশনের প্রথম দিন থেকে তারা শুধু প্রত্যয় ব্যক্ত করে গেছেন ওনারা কত শক্ত হাতে গণতন্ত্র কায়েম করবেন। তো আমি সেটাকে খুব গুরুত্ব দিই না, আমি দেখতে চাই ওনারা কি করছেন এবং কি করবেন, এবং ওনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন। সেই অর্থে এটি তাদের প্রথম অগ্নি পরীক্ষা বা চ্যালেঞ্জ, সেটাই। এবং এই যে খণ্ড বিখণ্ড একটি দেশ, রাজনীতিকে কেন্দ্র করে খণ্ড বিখণ্ড এই দেশ, সেই জায়গাটাতে নির্বাচন কমিশনের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেক্ষেত্রে তিনি কি করছেন। কারণ এখন থেকে সে যদি কাজ শুরু করে আমরা আশা করতে পারবো হয়তো 2019-এ গিয়ে কোথাও গিয়ে আমরা একটা ঠেকবো। আচ্ছা, তো আমি এই জায়গাটায় বলতে চাই এখনো সময় আসেনি তাদের সম্পর্কে অত গভীরে মন্তব্য করা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে কাউন্সিলর, উনি যে উদাহরণটা দিলেন, দেখুন সায়েন্সে একটা কথা আছে, এক্সেপশন মেক্স দ্য রুল তখনই রুল যখন সেখানে এক্সেপশন থাকে, এবং এটা একটা অ্যাক্সিয়াম। এই এক্সেপশন, উনি যেটা কথা বললেন সেটা হচ্ছে এক্সেপশন। অবশ্যই ভালো মানুষ আছে, অবশ্যই চমৎকার রাজনীতিক জনের মধ্যে যদি 4 জন এবং আমি সেই কথাটা আমি বলতে চাচ্ছি। কিন্তু আমার ব্রডলি আমার এই জায়গাটায় কি ঘটছে, ব্রডলি আমরা কি কোন কালি দিয়ে আঁকছি আমার এই কমিশনের চিত্রটা, সেখানে দেখা যাচ্ছে এটা কমপ্লিটলি একটা ব্যবসায়িক দল হচ্ছে, কন্ট্রাক্টরসদের হাতে যাচ্ছে। তারা কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত না, কেউ বললে আবার ভুল হবে, কারণ সোহরাব যেটা বললেন যে কেউ আছে,
কিন্তু দেখতে হবে যে সার্বিক বিষয়টা কি ঘটছে, কারণ সেটাই কিন্তু প্রধান প্রভাব হবে এবং আমার জিনিসটার মানটা কিন্তু সেটাই ডিটারমিন করবে। অল্প কয়েকজনের ভালো কাজটা কিন্তু ঢেকে যায়। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই সৌরভের কাছে, যেহেতু উনি এটা তুলেছেন। 16 বছর ধরে একজন কমিশনার, এটা কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে। 16 বছর ধরে একজন প্রতিনিধি, 35 বছর ধরে যদি একজন প্রতিনিধি থাকেন ওখানে, কতটা সে মানুষের ভালোবাসা পেয়ে হয়েছেন না হয়েছেন সেই জায়গায় আমি যাচ্ছি না, কারণ কি আমি এইটুকু নিশ্চিত বলতে পারি যে সেই মানুষটি তার এলাকার রাজা এবং তার কতগুলো প্রজা আছে। কারণ এখানে গণতন্ত্রের জায়গা কিন্তু নেই। এটা কিন্তু 35 বছর ধরে কেউ একটা জায়গায় রাজত্ব করতে পারে না, করা উচিত নয়। এটা গণতন্ত্রের প্রক্রিয়ার খেলাফ। তো আমি ওই প্রশ্নটাও তুলতে চাই সৌরভ, যেটা আপনি ইতিবাচক হিসেবে তুলে ধরলেন যে এরকমই হওয়া উচিত। আমি পাল্টা বলবো যে না, গণতন্ত্র এমন হওয়া উচিত যে প্রতিনিয়ত নতুন গুণী মানুষগুলো যেন জায়গা পায় এবং যারা কাজ করছে 35 বছর ধরে। আমি তাকে চিনি না, কিন্তু তিনি হয়তো অনেক ভালো কাজ করছেন, তিনি হয়তো ন্যায্যভাবেই ওখানে আছেন, কিন্তু আমি রেওয়াজ হিসেবে বলছি, প্র্যাকটিস হিসেবে বলছি, ইজ ইট ডিজায়ারেবল? ইট ইজ নট ডিজায়ারেবল। কেন? কারণ এটা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করে। সৌরভ হাসান, আপনি রেসপন্ড করবেন এই বিষয়টি? না, শারমিন আপা বলেছেন এটি তাত্ত্বিকভাবে, প্রায়োগিকভাবে, তাত্ত্বিকভাবে খুবই যুক্তিপূর্ণ কথা এবং আন্তর্জাতিক বা আমরা গণতান্ত্রিক যে রীতি সেখানে হয়তো সেটি সঠিক। কিন্তু আমাদের দেশীয় যে রাজনীতি, এখন একটি ভালো নির্বাচন করে আমরা রাজনীতিকে ভালো করব না ভালো রাজনীতি একটি ভালো নির্বাচন উপহার দেবে? তা আমাদের সমস্যাটা কিন্তু রাজনীতিতে, সেটি 35 বছরে একজন থাকা। আবার আমরা যে জাতীয়ভাবে দেখি সেখানেও কিন্তু জাতীয় নেতৃত্বেও কিন্তু 35, 34, 32 বছর ধরেই একই দলের একই ব্যক্তি নেতৃত্ব করছেন। সেখানে কিন্তু আমরা প্রশ্নটা এভাবে জোরালোভাবে করি না, কিন্তু আমাদের প্রশ্নটি করা উচিত। কারণ তাহলে নতুন নেতৃত্ব তৈরি হবে না। যে এই নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে যেটি বিগত 2.5 দশক ধরে গণতান্ত্রিক সরকারগুলো, পূর্বপর সরকারগুলোর যে ব্যর্থতা, সেটা হচ্ছে তারা শিক্ষাঙ্গনে ছাত্র সংসদগুলো নির্বাচন বন্ধ রেখেছে, নির্বাচন করতে দেয়নি, যেটা স্বৈরাচারের সামরিক সরকারের সময় হয়েছে। আর পরবর্তীকালে দেশে না, আমি যেটা যে কাউন্সিলর প্রার্থীর সাথে হয়েছে, তিনি মনে হয়নি এরকম এলাকার রাজা বা সাধারণ মানুষই। একটা হতে পারে যে সেখানে ওই যে বিকল্প নেতৃত্ব গড়ে ওঠেনি এবং তিনি একসময় হয়তো ওইভাবে দলীয় নেতা হিসেবে পরিচিত না। কিন্তু আমরা একটা ভালো নির্বাচন চাই, ভালো নির্বাচন চাই এবং ভোটাররা যাতে ভোট দিয়ে পছন্দসই প্রার্থী বেছে নিতে পারে। এই পর্যন্ত সোফার যে প্রস্তুতি আছে সেটা তো রিমার্কেবল ভালো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 4-5 হাজার লোক সেখানে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর প্রসঙ্গটা এখনো ওভাবে আসেনি। গত ইলেকশন আপনার হুদা কমিশন, এর আগের হুদা কমিশন, ওনারা ইভিএম করে 2012-তে সম্ভবত লাস্ট যে ইলেকশনটা হয়েছে তখন তারা ইভিএম এর মাধ্যমে করেছিল। এরপরে কিন্তু এটাকে আর প্রস্তুতি না, এবার ইভিএম চালু করার কথা হচ্ছে কি, আমাদের এখানে রাজনীতিটা এত বৈরী, এত বিরোধিতাপূর্ণ, এত বিভাজিত যে কোনো কিছু এক পক্ষ শুরু করলে অন্য পক্ষের বিরোধিতা করবেনি। যেমন এই কুমিল্লা নির্বাচন, তখন মানে এর আগের নির্বাচনে বিএনপি বর্জন করেছিল কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্স চালু করার প্রতিবাদে। মানে এটি এখন হাস্যকর মনে হয়। আবার হয়তো আরেক এই যে ভোটার শুধু একটা ব্যাপারেই বিরোধিতা করতে পারেন, আমি জানি না রাজনৈতিক সরকার করলে তারও বিরোধিতা হতো হয়তো। এই যে ভোটার কার্ড, আইডি কার্ড যে চালু করা হলো, তখন যেহেতু কোনো রাজনৈতিক দলীয় সরকার ছিল না, এর বিরোধিতা হয়নি, উভয় পক্ষই হয়েছে। এবং এটিই কিন্তু নির্বাচন উদ্দেশ্য খোঁজা হতো, এর ভিতরে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যত আলাপ আলোচনা, যত মত বিনিময়, যত একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে, একে অপরের ভুল ত্রুটি ধরবে, কিন্তু সম্পর্কটা একটা কর্ম সম্পর্ক থাকা উচিত, নাহলে কিন্তু গণতন্ত্র হয় না। এবং সেটা নির্বাচিত হওয়ার পরেও কিন্তু কুমিল্লা একটু ব্যতিক্রম, সেটা যে কোনো কারণেই, স্থানীয়ভাবে কারণেই হোক। এই কুমিল্লার যে বর্তমান যিনি বিদায়ী মেয়র এবং তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের, মনিরুল হক চাক্কুর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের, মানে ক্ষমতাসীন দলের নেতাদের সম্পর্ক খুব খারাপ যায়নি, যে কারণে তিনি কিন্তু অন্য অনেক মেয়র অনেক সময়
তার পদ দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করেছিলেন এবং তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করেছেন। দেখুন এখানেও এই যে রাজনৈতিক দলের সিদ্ধান্ত যে সবসময় সঠিক হয় না, যে প্রার্থী তিনি মনে করেছেন যে এই নির্বাচনে এবং তিনি প্রমাণ করেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠু করেই তিনি জয়ী হয়েছেন। তারপর দল কিন্তু তাকে আবার গ্রহণ করেছে। এক্ষেত্রেও দল কিন্তু অনেক সময় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, দল সিদ্ধান্ত চাপিয়ে দেয় এবং সে চাপিয়ে দেয় এবং অনেক ক্ষেত্রে অগণতান্ত্রিকভাবে বা জোরপূর্বক। আবার দুটোই আছে। নারায়ণগঞ্জের ক্ষেত্রে শারমিন আপা আমরা যেটা বলি যে তৃণমূল থেকে গণতন্ত্রের চর্চা অনুশীলন হওয়া উচিত, সেখানে কিন্তু সেই যে তৃণমূল থেকে যে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল আর সেটি কিন্তু কেন্দ্র রাখিনি এবং না রাখাটাই ছিল যুক্তিসঙ্গত। মানে অনেক কিছু হিসেব নিকেশের বিষয় আছে। তা সেক্ষেত্রে আমি মনে করি যে নারায়ণগঞ্জের যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পেয়েছে ভোটাররা, কুমিল্লার সেটি পাবে, ফলাফল যাই হোক না কেন। আর সেটি হচ্ছে আমাদের, সেটি দেশবাসীর প্রত্যাশা। এই নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা, এটা যেটা শারমিন আপা বললেন যে এই পরীক্ষায় তাদের উত্তীর্ণ হয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে তারা একটি যোগ্য, সামর্থ্যবান এবং সততার সাথে তারা দায়িত্ব পালন করতে। কিন্তু একটা বিষয় আপা, সেটা হচ্ছে যে আপনি শুরুতে বলছেন যে নির্বাচনী পরিবেশ সো ফার সো গুড, ওই ধরনের কোনো কাদা ছড়াছড়ি দেখা যায়নি। মেয়র প্রার্থীরা তারা তাদের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, ভোটারদের দ্বারে দ্বারে গেছেন এবং একজন প্রার্থীকে আমি দেখলাম যে দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়াতে 9টি ওয়ার্ড আছে, সেখানকার ভোটারদেরকে প্লিজ করার জন্য বললো যে সপ্তাহে 2 দিন গিয়ে উনি ওই এলাকায় গিয়ে অফিস করবেন ইত্যাদি, খুবই ভালো। কিন্তু ভোটারদেরকে সেন্সিটাইজ করা, মানে দলীয় প্রতীকে ভোটের ব্যাপারটা তো এবারই প্রথম ওখানে হচ্ছে আর কি মনে হয় যে ভোটাররা কতটা এডুকেটেড হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে, যে আমার পছন্দের প্রার্থীকে দলীয় অ্যাফিলিয়েশনের বাইরে গিয়ে ভোটাররা তাদের মানে জাজমেন্ট অ্যাপ্লাই করার সেই মানসিকতা গড়ে উঠছে কিনা? আপনার এই প্রশ্নটা আমি সায়েন্টিফিক্যালি জবাব দিতে পারবো না, যেহেতু আমরা এটা নিয়ে আলাদাভাবে কোনো রিসার্চ নেই। কিন্তু ভোটারদের সচেতনতার যে স্তর বাংলাদেশে আমি দেখতে পাই, এটা কিন্তু অনেক গ্রোয়িং। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় আমি নিজেকে আজকে প্রশ্ন করছিলাম, আমার অফিসে এটা নিয়ে কথা হচ্ছিল, যে একটা জায়গায় আমি বুঝতে পারছি না যে ভোটাররা কেন যখন টাকার বিনিময়ে ভোট দেয় ওরা কেন এই প্রশ্নটা নিজেদেরকে করে না। এবং এই প্রশ্নটা একটা তো সময় ছিল যখন টাকা দেওয়া হতো, তারপরেও তারা টাকাটা নিয়ে যেখানে খুশি সেখানে ভোট দিত। এবার কি ঘটছে? আমার ভোট আমি দেব। এবার কি ঘটছে? এবার তো আরেকটা ভয়ঙ্কর, আমাদের আরো অগ্রগতি হচ্ছে। আমাদের তো চিটিং এ টেকনোলজির মতো মানে পরিবর্তন ঘটে আমাদের কৌশল। এবার যেটা করছে সেটা হচ্ছে টাকা দিচ্ছে যাকে, তার বিনিময়ে তার আইডি কার্ডের হয় ফটোকপি একটা রাখছে আর নয় আইডি কার্ডটি রেখে দিচ্ছে। সে যখন নির্বাচন ভোট দিতে যাবে তাকে প্রমাণ দিতে হবে যে সে ভোটটা ঠিক জায়গায় দিয়েছে। এবং এটা আপনি খেয়াল করেছেন কিনা, এবার কুমিল্লাতে এই ঘটনাগুলো ঘটছে। এবং আমি কিন্তু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দিস ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট। এবং কে করছে এটা? রাজনৈতিক দলগুলো এবং তাদের ক্যাডারগুলো করছে, তাদের ছেলেরা করছে, দলের প্রার্থীদের লোকেরা করছে। এটা নজরদারি করার সুযোগ আছে কি? কেন না? ওখানে তো একটু ইনভেস্টিগেট, দেখুন নির্বাচন কমিশনকে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। সবাইকে যে ব্যাজ পরে আমি নির্বাচন কমিশন এইভাবে গিয়ে খোঁজ করলে তো হবে না, ইনভেস্টিগেট করতে হবে, হাতে নাতে ধরতে হবে। সেটা একটা পদ্ধতি তারা রেখেছে, গোপন একটা পর্যবেক্ষণ, এবং এই গোপন পর্যবেক্ষণটা হওয়া উচিত আজকে রাতে। আমি জানি না নির্বাচন কমিশন শুনছে কিনা, আজকে রাতে, কারণ আজকে রাতে বিশালভাবে এই ঘটনাগুলো ঘটবে, বিশদভাবে এই অনিয়মগুলো ঘটবে। তো এখানে আমি সেটাই বলতে চাই যে কতগুলো স্ট্র্যাটেজিক জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে নির্বাচন কমিশনকে খুব মনোযোগ দিতে হবে। আরেকটি জায়গা হচ্ছে যেটা স্যার মেনশন করলো, আমাদের পোলিং বুথগুলোর যে অবস্থা, পোলিং এজেন্টদের ব্যবস্থা। আমরা দৃষ্টিতে আমরা পর্যবেক্ষক হিসেবে যখন ঢুকি আমরা দেখি যে আচ্ছা আচ্ছা এই দলের আছে, সেই দলের আছে, সেই আচ্ছা ঠিক আছে টিক মার্ক দিয়ে গেলাম, সব এজেন্টরা আছে। কিন্তু কি দেখতে পাচ্ছি যে বিরোধী বা দুর্বল যে দলটি ওখানে প্রতিনিধিত্ব করছে তাকে ধমকি দিয়ে অনেক আগে সরিয়ে ফেলা হয়েছে। তার পরিবর্তে তাদেরই আরেকটি পার্টির লোককে ওখানে বসে দেওয়া হয়েছে, যার দায়িত্ব হচ্ছে বলা আমি অমুক দলের পোলিং এজেন্ট। এগুলো হচ্ছে কি বলবো, অসততা, যেটা আপাত দৃষ্টিতে সঙ্গে সঙ্গে আপনি দেখেন না,
কিন্তু আপনি দেখতে পারেন যদি আপনি অনেকক্ষণ ওখানে থাকেন, অবজার্ভ করেন, আমরা এরকম বহুবার ধরেছি এবং সঙ্গে সঙ্গে বোঝা কঠিন। এখানে নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশনের নিজস্ব, যে কথাটা আপনি বললেন, নিজস্ব একটা নিবিড় পর্যবেক্ষণের পদ্ধতি গড়ে তুলতে হবে। এবং এই নির্বাচন কমিশনকে আমার পরামর্শ হবে এই সুযোগে, এই কুমিল্লার নির্বাচনের সুযোগে তারা ট্রায়াল বেসিসে তাদের পর্যবেক্ষণের সিস্টেম একটা চালু করুক, যেটার মধ্যে দিয়ে তারা এই কঠিন জায়গাগুলোকে ধরতে পারে। এই ইলেকশন কমিশন গঠন প্রক্রিয়ায় অনেক আলোচনা হয়েছে, সবগুলো মেজর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ হয়েছে, সার্চ কমিটি হয়েছে, তারপরেও বিতর্ক মুক্ত থাকেনি ইলেকশন কমিশন। আপনি শুরুতে বলছিলেন যে তারা একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে নিজেদেরকে জাস্টিফাই করার যে আকাঙ্ক্ষা সেটা ব্যক্ত করেছেন বারবার, এবং আপনার কাছেও সেই কনভিকশন এসছে যে মনে হচ্ছে যেন তারা চেষ্টা করবেন। এবং কেন এতটা জরুরি, কেন এই তাদের এই হাইপোথেটিক্যালি আমরা বলছি যে এই নির্বাচন কমিশন নিয়ে যখন বিতর্ক হয়েছে তখন ইমিডিয়েট তাদের সামনে যে প্রধান একটা নির্বাচন আসলো, একটা সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে তাদেরকে প্রমাণ করাটা জরুরি কেন? না, তাদের প্রমাণ করে আমরা যদি গণতন্ত্র চাই তাহলে একটা ভালো নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচন করার দায়িত্বটা নির্বাচন কমিশনের। এটা হচ্ছে একবারে আক্ষরিক রুটিন রেসপন্সিবিলিটি, আক্ষরিক উত্তর। কিন্তু এর পিছনের যে উত্তর এবং যেটা কঠিন সেটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতিতে যদি পারস্পরিক বোঝাপড়া, আস্থার সম্পর্কটি না গড়ে ওঠে তাহলে এই বিতর্ক থাকবেই। এবং দেখুন, আপনি যখন নির্বাচন কমিশন হলো, বিএনপির তখনকার অবস্থান এখনকার অবস্থান কিন্তু এক না, বরং গতকাল চেঞ্জ হয়েছে। কেন? এটি একটা হতে পারে যে গত এক মাসে তাদের কার্যক্রমে কিছুটাই হতে পারে, অথবা তারা আশা করছেন যে তাদের যেহেতু তারা বিরোধিতা করছিল তাদের তাদের প্রতি আনুকূল্য দেখাতে পারে, একটু বাড়তিও দেখাতে পারে। এটাও কিন্তু অনেক সময় নির্বাচন প্রার্থী তারা হয়তো বিএনপির প্রার্থী, সেটাও হতে পারে। আরেকটি হতে পারে যে নির্বাচন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেছেন যে নিরপেক্ষতার নামে নির্বাচন কমিশন নিষ্ঠুর আচরণ করেছে। এখন এটাও এক ধরনের কি বলে, এটাও এক ধরনের সহজ মন্তব্য না, এক ধরনের কি বলে, মানুষ এটাকে ভালোভাবে নেবে বলে মনে হয় না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এবং সেই আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশন তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করবে, নির্বাচন কমিশন এটা যেমন বিশ্বাস না, আর নির্বাচন কমিশন কারোর প্রতি নিষ্ঠুর আচরণ করবে এটা চাই না, কারোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে তাও নয়। এই যে আস্থার, আমরা ধারণা যদি এরকম হতো যে এই নির্বাচন কমিশনে আমি মনে করি যে সেটা করতে পারতো। স্থানীয় রাজনৈতিক নেতার একটি মতবিনিময় সভা করেছে, সেটা কিন্তু প্রার্থীদের সঙ্গে, স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে, এমনকি যেহেতু এটা দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন যে বিশেষ করে মেয়র প্রার্থী, যে 4 মেয়র প্রার্থী গেছেন তারা যে দল থেকে নির্বাচন করছেন তাদের সঙ্গে মতবিনিময় করতে পারতেন, যে করা উচিত ছিল। কারণ বা ভবিষ্যতে যদি এরকম নির্বাচন হয় তাহলে করা উচিত যে তারা কিভাবে নির্বাচনটা সুষ্ঠু দেখতে চায়। আর নির্বাচন করে এটা ছিল মানে তার স্বচ্ছতা এবং জবাবদিহির একটি বড় জায়গা, কিন্তু সেটি করেনি। কিন্তু তারপরেও আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই যে আজকের নির্বাচনটি একটি ভালো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। আপনার প্রার্থীদের সম্পর্কে একটু বলছিলেন, নৌকা প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা, ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী যিনি সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী শিরিন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মামুন রশিদ, 4 জন করছেন। তো মূলত প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ এবং নৌকার মধ্যেই হবে আশা করা যায়। আচ্ছা, একটা বিষয় আমরা কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে আলাপ করলাম, এই নির্বাচনের কারণে আরেকটা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পরে দিরাইসাল্লাতে উপনির্বাচন হচ্ছে একেবারে, ওটা কিন্তু ঢাকা পড়ে গেছে আলোচনার মধ্যে, যেহেতু ওখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এমনকি 14 দলের আওয়ামী লীগের বাইরে প্রার্থিতা দিয়েছিলেন জাতীয় পার্টি এবং জাসদ থেকে, তারা প্রত্যাহার করেছেন। তবুও সেখানে যেহেতু সুরঞ্জিত সেনগুপ্ত একজন অভিজ্ঞ এবং প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান, তার শূন্য আসনে মানুষ দেখতে চাইবে যে সেখানে এরকমই আরেকজন জনপ্রতিনিধি আসবেন যিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। জেনারেলি আপনাদের কাছে মনে হচ্ছে যে নারায়ণগঞ্জের ইমিডিয়েট পাস্ট একটা সিটি কর্পোরেশন ইলেকশনে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যদিও সেটা প্রিভিয়াস কমিশনের অধীনে, নতুন কমিশন এবং যে প্রার্থীদের আচরণ এবং ওখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ একটা কি বলে যে ভোটের পরিবেশ সেখানে আছে এবং ভোট সেরকমই হবে আছে। কিন্তু শেষ মুহূর্তে একটি ঘটনা কিন্তু মানুষের মধ্যে একটু উদ্বেগ সৃষ্টি করেছে, সেটা হলো
যে নির্বাচনী এলাকায় একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করছে যে সেখানে জঙ্গির আস্তানা এবং জঙ্গি আছে এবং তারা বাড়িটি ঘিরে রেখেছে। এখন সত্যি যে মানে ওখানে যদি জঙ্গি তৎপরতা থেকে থাকে বা জঙ্গি গোষ্ঠী থেকে থাকে তার বিরুদ্ধে অভিযান চালাতে হবে, তাহলে নির্বাচনে এটি প্রভাব পড়ার নেতিবাচক প্রভাব পড়ার আশার কথা বলছেন। না, আমরা তো অবশ্যই এটা আশা করব। এটা কি বলে, যেটা উনি বললেন জঙ্গিটা তো আমাদের সবার জন্যই, সবার প্রতি মুহূর্তেই এখন আমরা এক ধরনের ভয়ের মধ্যে থাকছি এবং সেই ধরনের পরিবেশ, নির্বাচন পরিবেশকে সাংঘাতিকভাবে ব্যাহত করতে পারে। তো ওটা ছাড়া যেটা আমাদের নিয়ন্ত্রণের ভেতরে যে ব্যবস্থাপনা যেটুকু আমরা দেখছি সেটুকুতে মধ্যে আমরা আশা করব যে এটা একটা সুন্দর নির্বাচন হবে এবং এখানে অনেকাংশে নির্ভর করবে রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করছে তাদের নিজেদের অবস্থান। তাদেরকেও কিন্তু এই কমিটমেন্টটা নিতে হবে যে আমরা কোনো মতেই নির্বাচনের পরিবেশটাকে নষ্ট হতে দেব না। তো আশা করি যে সেরকম যদি একটা অবস্থান নেয় তাহলে আমরা একটা ভালো নির্বাচন নিশ্চয়ই পাবো। ধন্যবাদ শারমিন মুর্শিদ, আপনাকে ধন্যবাদ জানাব সৌরভ হাসান স্টুডিওতে আসার জন্য, আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে এই সময় এখানে শেষ করছি। কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমরা আবারও হাজির হব বৃহস্পতিবার দুপুর 1:05 ভোটের কথায়। তখন আমাদের সঙ্গে আপনারা যোগ দেবেন এই আশা রেখে আজকে এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি অনলাইনেও আপনি দেখতে পারেন, ভিজিট করুন www.ntvt.com।